প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যে খুব উনি কিন্তু অল্প কথা বলেছেন, ওনার থেকে আমি অনেক বেশি কথা বলেছি, কিন্তু উনি যে কথাগুলো বললেন উনি এই কথাগুলো বলেই যাচ্ছেন। তাহলে ওনার কথাকে অস্বীকার করার কোনো কারণ নাই, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এবার আসি, দেখেন আমি সুবিচার অবিচার এই আলোচনাকে যদি ঠিক এইভাবে দেখি, কারণ উনি তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলছি না এখনও, যদি এখানে সেলিম ভাই বলছেন আন্দোলন সংগ্রাম অভিজ্ঞতা অন্য বিষয়, উনি আরও অনেক হয়তো আমরা এখনও বলছেন, উনি যেভাবে এসে নিজের মামলা প্রত্যাহার করলেন, নিজের এমনকি কি বলে যে গ্রামীণ ব্যাংকের অনেক কিছু বাদ দিলেন, করমাপ করালেন, হ্যাঁ, তারপরে কি ওই যে বিদেশে লোক পাঠানোর সেই লাইসেন্স নিলেন, বিশ্ববিদ্যালয় করলেন, হাসপাতাল নিলেন। আমরা এত সবের পরে এই কথাগুলোকে এখনো পর্যন্ত প্রধান করছি না কেন ভাই? করছি না এই জন্যে যে উনি জনগণের প্রতি সুবিচার, মানে উনি জনগণকে সব দুধের বন্যা বয়ে দেবে আমরা কিন্তু আশা করছি না। অন্তর্বর্তীকালীন সরকার, উনি একটা ভালো নির্বাচন দিয়ে যাবেন। উনি আমরা দেখা হইলে বলেন আমি একটা পরিষ্কার নির্বাচন, এটা ওনার শব্দ, কোড অ্যান্ড কোড। এখন আমাদের দুঃখ এবং ক্ষোভ, যদি এটা দুঃখ ক্ষোভ বেশি দিন আমি রাখবো না, কেন তাও একটু পরে বলি, যে আমরা আশা করি যে এই যে পরিষ্কার নির্বাচন করতে চান, এইবারের ওই বৈঠকে উনি, আমি অনেক কথা বলেছে, তার মধ্যে দুইটাকে একটু মডেল করি। আমরা বলার পরে মানে এটা বলেছি আমরা যে অভিযোগ, এবং বুঝছে অধিকাংশ লোকই কিন্তু আমরা অভিযোগ করেছি, এইটা অন্যরা আগের দিন যারা গেল তারা টেলিভিশনে এসে যেরকম বলছে আমরা কিন্তু তা বলি নাই। এবং উনি শব্দটা এরকম বলেছে, এটা মানে শুনে রাখেন, উনি কিন্তু ভেতরে বলেছেন আপনাদের অভিযোগ আমি মনে গেঁথে নিলাম। এখন মনে গেঁথে নেওয়ার অর্থ যদি হয় উনি গেঁথেই ফেলে দিলেন, তাহলে তো আর হয় না। তা বরঞ্চ সেলিম ভাই যেটা বলছেন, অনেক সময় আমাদের কাছে মনে হয় এইটা আমাদের কথা না, ওনার ছাত্র মাহমুদুর রহমান মান্না, আমাদের দেশে একজন সিনিয়র রাজনীতিবিদ, তিনি বলেছিলেন যে স্যার সবার কথা শুনে মিষ্টি হাসি দেয়, কাজ করে না। তো তার মানে তো এইটাই। শাহাদাত হোসেন সেলিমও কিন্তু বলেছেন উনি এনজিওর মতো সব শুনেন, আমি তো বললাম আমাদের কথাটা বাদই দিলাম, ওনার সরাসরি ছাত্র এবং আমাদের থেকে সিনিয়র রাজনীতিক, এটাই। তার মানে আমি বলছি যে ওনার তো আগে ইমান ঠিকঠাক করতে হবে যে উনি জনগণের জন্য করবেন। তা জনগণের আমি কিন্তু ওর কাছে আশা করি না, কারণ ওনার থিওরির সাথে তো আমাদের মেলে না, ওনাদের মিলবে না। ওনার একটা থিওরি, ওই যে আপনি সেলিম ভাইয়ের কথা বললেন ক্ষুদ্র ঋণ অমুক টমুক, তাহলে ওনাকে দরকার হচ্ছে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা। এখনো পর্যন্ত সেই পথটা দেখতে পাচ্ছি না বলে আমারও ব্যক্তিগত বুঝ হয়েছে উনি জনগণের প্রতি সুবিচার করছেন না। উনি এখনও কিছু গোষ্ঠী, যেটা ইতিমধ্যে নীলুফার জাহান মনি বলল, অমুক বললেন, এগুলো কিন্তু আমাদের থেকে অনেকে অনেক বেশি বলে, আমরা তো তাও একটু ভদ্রভাবে বলি, বাস্তব কথা তাই। কারণ আমরা কেন বলেন ভাই, খুব খোলা মনে বলি, আমরা এত বড় একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান করলাম, কতক্ষণ এগুলো ভালো লাগে? মানুষের এই জীবনদান তো ভালো লাগে না, যে আবার একটা গণঅভ্যুত্থান করতে হবে, আবার রক্ত দেবে, এই মানুষ কি পাচ্ছে? অধিকাংশ মানুষ ছিল শ্রমজীবী। এই যে এতদিন আলোচনা করলাম, বলেন তো শ্রমজীবী মানুষের জন্য কি আলোচনা করলাম? ন্যূনতম মজুরি নিয়ে কোনো আলোচনা করছি? কৃষক শ্রমিকের নিয়ে কোনো আলোচনা করছি? আমি তো শুরুতে বললাম আজকে মৌলিক অধিকারের নিশ্চয়তার কথা, ওটা অ্যাবেন্ডেন্ট হয়ে গেছে। তো আমরা কার জন্য করছি? আরে ওইখানে কি লিখলাম না লিখলাম সাধারণ মানুষের কি আসে যায়? এটাই তো সত্য। তাহলে উনি তো এটার প্রধান, তাহলে উনি কি সুবিচার করছেন? কিন্তু আমি তারপরেও বলি, এখনো পর্যন্ত আমরা প্রশ্ন ওই ধরনের না তুলে বলতে চাই, যেহেতু আপনি শুরুতে বললেন কোন কোন উপদেষ্টা বলেছে যে দেরি হবে না, কিন্তু এইটাও তো একটা কনফিউজিং কথা। কেন কনফিউজিং আমি পরিষ্কার বলে দিই। আমরা যখন বৈঠক করলাম এবং 2 দিন পরে বোধহয় আরেকটা গ্রুপ বৈঠক করলেন, তারা এসে বললেন উনি বলেছেন 4-5 দিনের মধ্যে। আমাদের কাছে অবশ্য 4-5 দিন বলে নাই, আমাদের থেকে অনেকে বলেছিলেন যে আপনি অবশ্যই 5 তারিখে একটা পথরেখার আইডিয়া করবেন। তা আমি ধরে নেই, বা আমি আজকেও পরিষ্কার করে ওনাকে বলি 5 তারিখে গণঅভ্যুত্থান দিবস, নিশ্চয়ই আপনি 4 তারিখে একটা ভাষণ দেবেন। অবশ্যই আমরা বলতে চাই না আপনি ঘোষণা করেন, এটা চাই না, কিন্তু আপনি নির্বাচন কমিশনকে বলেন দ্রুততম সময়। এবং আমাদের বামপন্থী এবং কমিউনিস্ট পার্টির পজিশন হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, কারণ তাই না হলে দেখেন এমন এমন ঘটনা ঘটছেন, এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। এতদিন আমরা বলে আসছি আওয়ামী আমল, নৌকা হলো অসম চুক্তি, গোপন চুক্তি। আপনি বলেন তো এই সময় কোনো গোপন চুক্তি ওপেন হয়েছে? উনি বরঞ্চ আর একটা চুক্তি করলেন আমেরিকার সাথে, এবং তারপরে দেখলাম বোয়িং বিমান কিনবে। আমাদের করিডোর নিয়ে এখনো রহস্যজনক। এবং লেটেস্ট যেটা ঘটতেছে এইটা আমি জানি না, সবাই, আমি দেশবাসীকে বলতে চাই একটু খেয়াল রাখবেন। মানবাধিকার কমিশনের, হ্যাঁ আমি আসছি, মানে সেটা হচ্ছে কি, এটা ইন্টারেস্টিং কথা বলি। সেটা হচ্ছে আগে আমরা দেখতাম স্বৈরাচার আমলে আপনি মুভমেন্ট করতেছেন, আমাকে প্রতিহত করতেই করতো। ইনারা প্রথম দিকে যারা আপন কোলে টেনে নিছে আর বিরুদ্ধে তাদেরকে তো লাঠিচার্জ করছে। লেটেস্ট এনার ভূমিকা দেখবেন, উনি কিছুই শোনেন না, উনি কান টান বন্ধ করে রাখেন, আর যা করার তাই করে যাবেন। বন্দর নিয়ে দেখলেন না কি করলো? আপনি কুয়েতকে এখনো দেয়নি, কিন্তু এটা কিন্তু বাতিল করে নাই।
আপনি মানে এই ধরনের, তারপরে এই যে ধরেন জাতিসংঘ মানবাধিকার কমিশন, আরে এটা লাগবে কি লাগবে না, তুমি পলিটিক্যাল পার্টির সাথে কথা না বলে এটা করো কিভাবে? কারণ ধরেন কালকে পরশু যদি অন্য কেউ ক্ষমতা আসে তো বাতিল করতে পারবে না। এবং আমরা জানি পৃথিবীর যেসব দেশে আছে তাদের ভূমিকা কি। তার মানে কি আপনি আগে থেকে হিসাব করছেন যে এখানে জাতিগত দাঙ্গা বাঁধবে, এইখানে অন্য একটা সংঘাত বাঁধবে, যার জন্যই জাতিসংঘকে সামনে নেবেন? এই কোশ্চেনগুলো যারা করছেন উত্তরটা কি? এই এখতিয়ার ওনার নাই। সুতরাং আমি আশা করব 5 তারিখে নির্বাচন কমিশনকে বলবো, এবং যথেষ্ট সময় উনি যদি বলে ডিসেম্বরের মধ্যে করেন, আমাদের নির্বাচন কমিশন অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের ফার্স্ট উইকে নির্বাচন ডিক্লেয়ার করলে আমরা ভালোভাবে নির্বাচন করতে পারবো। 30 সেকেন্ডে বলে শেষ করি। আমি এত সবের পরে বলি, এইবার আমাদের আলোচনায় নিশ্চয়ই সেলিম ভাই খেয়াল করছেন, উনি একটা কথা বলেছেন অনেক কথার মধ্যে, ওইটুকুনি থাকুক, আমরা তাই চাই। প্রথমে উনি বলেছেন পুলিশ টুলিশ এগুলো লাগবে, এইসব বলছে। পরে কিন্তু আবার বলেছেন শেষ দিকে যে পুলিশ তো আর নির্বাচন করবে না, নির্বাচন করবে তো জনগণ, আপনারাই তো সেই জনগণের প্রতিনিধিত্ব করে, আপনারা সবাই মিলে করলে তো করা যাবে। তো আমরা তো সবাই রাজি আছি, এর জন্য দরকার হলে মিটিং ডাকুক, আমাদের কি চুক্তি করতে হবে আমরা রাজি আছি, এটা আরও জোরে চুক্তি করব। এবং যা যা করার কথা ওনার যত বুদ্ধিমান লোক আছে নিয়ে আসুক, কি 1 2 3 4 করে রাজনৈতিক দলগুলো কি করতে হবে, আমরা রাজি আছি। দ্রুততম সময় নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করাই জরুরি করতে হবে। নাম্বার 1 হচ্ছে এটা মনে রাখা দরকার। আজকে হয়তো ফখরুল ভাই বলেছেন, আমরা অনেক সময় বলি নানাভাবে, এটা মনে রাখতে হবে। আমি কথাটা খুব স্পষ্ট করে বলি। দেখেন, এইবারে আমরা যে মন্ত্রিপরিষদ সংস্কার নামে যাদেরকে দায়িত্ব দিলাম, বিরাট অংশ তো দেশে থাকে নাই, আমরা তাও ডিজন করিনি, আমরা যথাযথ সম্মান দিয়ে করেছি। এবং এদের এখনও আমরা সবটা পড়তেও পারিনি, আমি ওপেনও করছি না, এটা পরে দেশবাসীকে আমরা জানাবো। দেখা গেল ওনারা বাড়তি শব্দ চয়নগুলো এখানে করেছিলেন। সংবিধান সংস্কার কমিটি আপনি যদি প্রথম 13 থেকে 42 পাতা ধরেন, তাহলে দেখা যাবে মুক্তিযুদ্ধ তার যেভাবে ওনারা রিপ্লেসমেন্ট চেয়েছে এইটা কেউ করতে পারে না। প্রসঙ্গক্রম বলে আমি এটা প্রমাণ করতে পারবো, কিন্তু আমি কথাটা বললাম একটা বিশেষ কারণে। এই একটা আর একটা তাদের অ্যাটিচিউড আজকে আমার বলতে দ্বিধা নেই, কারণ আমি নীতিগত নিয়েছিলাম যে পুরো সংলাপটা শেষ হোক বলবো, এটা সেলিম ভাইদের সাথেও কথা হয়েছে। আমার অবজারভেশন, ওদের অবজারভেশন কি আমি জানি না, মানে আমার কাছে মনে হয়েছে যে আগের একটা স্বৈরাচারী কর্তৃত্ববাদী ছিল, তাদের মাথায় ঢুকছে বোধহয় এরপরে স্বৈরাচারী কর্তৃত্ববাদী আসবে। আর একটা ঢুকছে রাজনৈতিক দলগুলোকে নেগলেক্ট করা। তাহলে এইবার আপনি মিলান, এইটা করে কারা? যারা বিরাজনীতিকরণের শক্তিকে উৎসাহিত করতে চায়। তো বিরাজনীতিকরণের শক্তিকে উৎসাহিত করার একটা জলজান্ত প্রমাণ তো অন-11 ছিল। তাদের লক্ষ্য ছিল, তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। এমনকি আমি জানি না এইবারও যদি কারোর কারোর লক্ষ্য থেকেও থাকতো, সে বুঝছে অলরেডি এটা শেষ, এইটা নাই। তা কিন্তু এইগুলো যারা করে, এবং আজকে সারা বিশ্ব যে ব্যবস্থা, একটু উনি আপা বলেছেন গ্লোবাল ভিলেজের কথা, আমি খালি একটু ওটা বাংলাদেশের মানুষকে এগুলো একটু বুঝতে হবে, বোঝে না তা না, এখন তো ভূ রাজনীতি নিয়ে চায়ের দোকানে আলোচনা হয়। তা সেই জায়গাটায় বাংলাদেশকে একটা ফেল স্টেট করা, আমাদের এই দেশে যাতে করে এই ধরনের বিরাজনীতিক শক্তি আসে, তাহলে তাদের জন্য সুবিধা হয়। কারণ নির্বাচিত শক্তি যত দুর্বল হোক, তাহলে কিন্তু তার একটা জবাবদিহিতা থাকে। আর অনির্বাচিত সরকার থাকলে কিন্তু এরকম জবাবদিহিতা থাকে না। ওই যে দেখেন যা করতেছে, আপনার কাছে কোনো জবাবদিহি করে না। তাহলে তারা ভূ রাজনৈতিক কারণে তারাও চাবে, আর এদের মধ্যে কেউ কেউ থাকলে ওইটাকে অস্বীকার কোনো কারণ নাই। কিন্তু আমরা বলতে চাই যে আমরা জনগণের প্রতি আস্থাশীল। কারণ দেখেন, মনটা খুব খারাপ হয় যখন চিন্তা করি, ভাই এটা খুব সৎভাবে বলছি, যে এইবারের এত বড় একটা গণ অভ্যুত্থান তো 2-4 দিনে হয় নাই, দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন। কিন্তু শেষ দিকে দেখেন যে ছাত্ররা বুক পেতে দিল, সে গুলিতে পিছু হটল না, যে মারা গেল, শহীদের মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন। কিন্তু আপনি একটু কল্পনা করেন তো, আশপাশে হিসাব করে দেখেন, দেখবেন আপনার সন্তান, আপনার মানে কি বলে ভাইয়ের সন্তান বা আপনার ভাগ্নে ভাগ্নি, তারা যে হাজার হাজার লক্ষ মানুষ এইখানে গিয়েছিল, ইতিমধ্যে তাদের মনটা ভেঙে গেছে না? তাহলে আপনি যেটা আমি এই গণঅভ্যুত্থানের পরে যেটা আমরাকে করতে পারতাম, অলরেডি এই সরকার সেটাকে 12টা বাজাই দিল। ভেরি সিম্পল, ইলেকশন যেমন করছে না, শেখ হাসিনার আমলে দুর্নীতির অবাধ শুনেছেন না, তার মন্ত্রীদের দুর্নীতি শুনেছে না। এখন এ কথা কি আর বলা দরকার আছে? হ্যাঁ, 2-1 আমাদের সিনিয়র শ্রদ্ধাভাজন, ওনারা হয়তো অত যোগ্য না হলে আমি তাদের স্যালুট করি, আমাদের শিক্ষক অনেকে আছেন, আমি ওনাদেরকে নিয়ে কোনো কোশ্চেন করছি না। কিন্তু অনেকে আছে কিভাবে এনজয় করছে দেখেন। এবং এই সরকার এখানে হয়তো বলছে সব দল, দেখবেন কোন দল এটা চায় না, যারা ক্ষমতাকে এনজয় করছে, মনে করছে ক্ষমতা আমাদের। তা সেইটা ছাড়া আর সব দল দেখছে যে উনি নির্বাচন দিচ্ছে না, দুর্নীতির আখড়ায় দিন যত যাচ্ছে পরিণত হচ্ছে। এবং এই যে আমাদের সেলিম ভাই কিছুক্ষণ আগে বললেন, একটা সংগঠন, সেটা তো একটা ছোট সংগঠন, এমনকি বড় সংগঠন, তারা যাচ্ছে
আর্মি পুলিশ সহ সবাই যেভাবে পাহারা দিচ্ছে, অতীতে তো এত ন্যাক্কারজনকভাবে অন্যদেরকে আমরা দেখি নাই পাহারা দিতে। তাহলে এইটা মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হয়? আরেকটা ওই যে যেটা আমিও বললাম 3 নম্বর, 1 নম্বর ইলেকশন দিচ্ছে না, 2 নম্বর দুর্নীতির আঁকড়া উচ্ছেদ করতে পারে না, আমাদের কি বলে ওইটাকে, ওই যে শেয়ার বাজার দেখেন, এগুলো সবই আছে, শিল্প ব্যবসা বাণিজ্য তো সবাই আমাদেরকে বলে যে ভাই 12টা বেজে গেছে। তাহলে এই আর একটা হচ্ছে এই সরকার এখতিয়ার বহিত এমন অনেকগুলো চুক্তি করছে, নির্বাচিত সরকার এসে প্রথমে তো আমি দেখি এই বিপদে পড়বে। তাহলে এই জায়গা থেকে আসলে উত্তরণ পাওয়ার জন্য আমি পরিষ্কার করে যেটা বুঝি সেটা বলি। আমি আমার দল এবং বামপন্থীদের পক্ষ থেকে এই কথাটা বলার আগে আরেকটু বলি, ওই যে এখানে ওনারা যে বলেছেন আমি সহমত। দেখবেন বাংলাদেশের মানুষ তারা মনে মনে একটা কিন্তু বলে, যেমন শেখ হাসিনা যখন পরের বার নির্বাচন করে আসলো, আমি যখন গেছি বলে ভাই জোর জুলুম করে আছে, ওনার যে পরিণতি কী হবে আল্লাহ জানে, আর কেউ জানে না। এই কথাগুলো কিন্তু আমি মাঠে ঘাটে যতটুকু গিয়েছি শুনেছি। তা মানুষের মনে কিন্তু কথাটা উঠে আসে। এই নির্বাচন আমি জানি না, এইখান থেকে আমরা 3 জন হেঁটে যাই, আপনিও চলেন, 4 জন যাই, এই গভীর রাতে যারা আছে একটা লোককে জিজ্ঞেস করবেন, আমি এই পর্যন্ত কাউকে খুঁজে পাইনি যখন আমরা বলি না উনি বলেছে এই সময় দেবে, আমাদের বলে আরে ভাই আপনারা জানেন না আদৌ উনি নির্বাচন দেবে না। তাহলে মানুষের মনে যদি এই কথাও হয় তাহলে এর থেকে তো ভয়াবহটা হয় না। সুতরাং আমি মনে করি ওনার শুভবুদ্ধির উদয় হবে, উনি অন্য কোনো দিকে তাকাবে না, দুর্নীতিকে রেস্টেনে ধরবে, কোনো সমস্ত চুক্তি বাতিল করবে। এবং এই যে আমরা আর বেশি দেরি করতে চাই না, 5 তারিখ সবাই মিলে গণ অভ্যুত্থান দিবস পালন করব। ওই দিনের আগের রাত্রে তিনি যে ভাষণ হয়তোবা দেবেন আমি আশা করি, সেইটার মধ্যে সুনির্দিষ্ট করুক। আর আমি আবার বলছি যেটা আমরা নির্বাচন কমিশনে যে বলেছিলাম যে আপনারা নির্বাচন কমিশন, আমরা পলিটিক্যাল পার্টি, কি হেল্প চান আমরা রেডি আছি, আমাদের দিক থেকে বলেছিলাম, আমার ধারণা ওই 2 দলের নেতাও রাজি হবে, আমরা ওই দিনও বলেছি, উনি আমাদেরকে বলুক, উনি ডেকে এখানে দরকার একটা আচরণবিধি করুক যে নির্বাচন ভালো করতে গেলে এই করতে হবে, তোমরা এটা করো। আমার ধারণা আমাদের কোনো অসুবিধা নেই। এবং শ্রেণী পেশার মানুষকে ডাকুক, আমরা একটা নির্বাচনের পথে যাই। কেউ একটা কথা বললে প্রথমে গুরুত্ব দেওয়া দরকার, এবং বিশেষ করে এটা মনে রাখেন রাজনৈতিক অঙ্গনে যাদের লিঙ্ক বেশি, একসময় ক্ষমতায় ছিল, তাদের কাছে ইনফরমেশন তো বেশি। আমি ন্যাচারালি বলতে পারি আমার থেকে তো বেশি, খুবই স্বাভাবিক। সুতরাং এটাকে খুবই গুরুত্ব দেওয়ার ব্যাপার। দ্বিতীয়ত আসি, আমি অন্য জায়গায় না যাই, এইখানে কিন্তু আলোচনার মধ্যে আসছে এই সরকার একটা মাফিয়া চক্রে রূপান্তরিত হয়েছে, সাদত হোসেন সেলিম বলেছে। তৃতীয় বক্তব্য যে ধরেন এই যে ফ্যাসিবাদ নিয়ে কথা বলছি, ফ্যাসিবাদ তো একটা উপসর্গ, একটা ব্যক্তি গোষ্ঠী তারা তাদের কাজের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী হয়ে ওঠে। তাহলে সেটাই তো তার অনিবার্য পরিণতি। যদি মিনিমাম ডেমোক্রেটিক নর্মসটা না থাকে, যদি জনগণের প্রতি তার দায়বদ্ধতা না থাকে, তো এইবার আমরা প্রথম দিন থেকে বলে আসছি, যেটা মনে রাখতে হবে যে এত বড় একটা আন্দোলন আমরা করলাম, যারা হেরে গেছে তারা তো আর চুপচাপ বসে থাকবে না। একই সাথে মনে রাখতে হবে যে দীর্ঘ গণতান্ত্রিক শাসনে আপনাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের 71-এর ঘাতক সহ অন্যরা তারা কিন্তু নানাভাবে উপরে উঠে চলে আসছে। এবং এই যে যেটা জঙ্গিবাদ আপনারা যে কথাটা বলছেন বা আমি বলবো, যাই হোক, সেই জায়গাটা আসছে। একটা ছোট উদাহরণ খালি আমি লিঙ্ক করি, 28শে অক্টোবর বিএনপি তার সমাবেশ তো করতে পারলো না, মারাও গেল, কিন্তু মনে আছে 28শে অক্টোবর একটা দল শান্তিপূর্ণভাবে করে গেল, তা লিঙ্ক রেখেই তো এগুলো করেছে। তাহলে সেই অগণতান্ত্রিক শক্তির আচরণ তো দেখছি। আরেকটা অগণতান্ত্রিক শক্তি যেটা হচ্ছে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি। ওই যে উনি বললেন পাশের দেশ, এত কথা বলি, কিলিং দেখেন তো, অন্য 1 বছরে যাওয়া হয়েছে 6 মাসে বেশি হয়েছে, আপনি কোথায় বক্তব্য? আপনি টাকা ওকে দিচ্ছেন, অন্য জায়গায় দিচ্ছেন না। তাহলে পরিস্থিতিগুলো বোঝা যায়। আর আমেরিকার কাছে তো দাসখত দিয়েই কাজগুলো করছে। তার মানে আমি বলছি এই যে পুরো প্রক্রিয়া, এর মধ্যে যারা জড়িত হচ্ছে তারা আলটিমেটলি, যদি দ্রুততম সময় আমরা একটা গণতন্ত্রের পথে আমি হাঁটার কথা বলছি, একটা ইলেকশন হলে সবকিছু দুধের নহর বয়ে যাওয়া আমার ধারণা আমরা কেউ মনে করি না, কিন্তু মিনিমাম গণতন্ত্রের প্রতি যদি হাঁটার দিকে না যাই, এখনকার বিশ্ব ব্যবস্থা এবং সামগ্রিকভাবে কিন্তু আমরা খুব ভালো অবস্থায় নাই। সুতরাং আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে হাঁটা দরকার বলে আমি মনে করি।